नमस्कार जनतार दर्पण यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत। मेरे मीडिया वाले आपको बता नहीं रहे, मुझे मालूम है। आजकल भैया मैं आपको बता रहा हूँ, मोदी जी के ऑफिस के अंदर से मुझे इन्फॉर्मेशन मिलती है। बंधुरा जे सरकार একটা প্রেস কনফারেন্সে বিরোধীদেরকে ঘায়েল করে দিতে পারে, যে দুই নেতার নামে গত এক দশক ধরে গোটা ভারতের রাজনীতি ঘুরত, সেই নরেন্দ্র মোদী আর অমিত শাহ গত প্রায় এক মাস ধরে সংসদে ছিলেন সম্পূর্ণ নীরব। 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত গোটা বাদল অধিবেশনের 19টি বৈঠকে তারা একবারের জন্য লোকসভা বা রাজ্যসভায় দাঁড়িয়ে একটা শব্দ উচ্চারণও করেনি। শেষ দিন যখন তারা সংসদে এলেন তখনও মুখ খোলেননি, শুধু বসে বসে বন্দে মাতরম শুনলেন আর সংসদ মুলতবি হয়ে গেল। আর ঠিক এই নীরবতার মাঝেই গতকাল বিকেলে দিল্লিতে কংগ্রেসের জাতীয় সম্মেলনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি বলে দিলেন, যতদিন না নরেন্দ্র মোদী আর অমিত শাহ পদত্যাগ করছেন ততদিন তাদের রাতে ঘুমোতে দেওয়া হবে না। শুধু তাই নয় বন্ধুরা, তিনি এমন একটা দাবিও করলেন যা যে কোনো সরকারের ভিড় নাড়িয়ে দিতে পারে। তিনি বললেন, প্রধানমন্ত্রীর নিজের দপ্তর অর্থাৎ পিএমওর ভেতর থেকেই এখন তথ্য পৌঁছে যাচ্ছে বিরোধীদের কাছে, কারণ প্রশাসনের ভেতরেই নাকি চলছে এক নীরব বিদ্রোহ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কোনো ভাষা গুজব নয়, বরং যাচাই করা তথ্য দিয়ে বুঝাবো আপনাদেরকে এই নীরবতার আসল কারণ কি, কোন কোন সিদ্ধান্ত সরকারকে নিজের ভোট ব্যাংকের সামনেই প্রশ্নের মুখে ফেলেছে, রাহুল গান্ধীর দাবিগুলোর মধ্যে কতটা প্রমাণিত আর কতটা রাজনৈতিক আক্রমণ, এবং আগামী উত্তরপ্রদেশ নির্বাচন কেন এই পুরো সমীকরণে চূড়ান্ত পরীক্ষা হতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ প্রতিটি তথ্যের পেছনে আজ আমি স্পষ্ট প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব। সবার প্রথমেই বুঝে নেওয়া যাক এই নীরবতা ব্যাপারটা ঠিক কতটা অস্বাভাবিক। এই বাদল অধিবেশন শুরুর আগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার বেশ আত্মবিশ্বাসী ছিল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবার জয়ের পর এবং তৃণমূল কংগ্রেস, শিবসেনা ও আম আদমি পার্টি থেকে একের পর এক দলত্যাগের ঢেউয়ে ভর করে তারা আশা করেছিল এবার পরিসীমা নির্ধারণ বা ডিলিমিটেশন বিল সহজেই পাশ করিয়ে নেবে। এপ্রিল মাসের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ সংক্রান্ত লোকসভা সম্প্রসারণ পরিকল্পনা যেভাবে ব্যর্থ হয়েছিল তার ক্ষতি পুষিয়ে নেওয়ার একটা সুযোগ হিসেবে দেখা হচ্ছিল এই অধিবেশনটাকে। কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো ঘটনা। অধিবেশন শেষ হওয়ার আগেই সরকার একটি বিতর্কিত বিলও পাশ করাতে পারেনি। উল্টে ছাত্র আন্দোলনের চাপে প্রথমবারের মতো মোদী সরকারের একজন মন্ত্রীকে সরে যেতে বাধ্য করা হয়েছে। ডিলিমিটেশন বিল শেষ পর্যন্ত সংসদেই আনা হয়নি। বিতর্কিত বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল বা এফসিআরএ বিল বিরোধীদের চাপে পাঠিয়ে দিতে হয়েছে যৌথ সংসদীয় কমিটির কাছে। উচ্চশিক্ষা সংক্রান্ত বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল এবং গুরুতর অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের 30 দিনের জন্য অপসারণ সংক্রান্ত বিল দুটোই কিন্তু চলে গেছে একেবারে ঠান্ডা ঘরে। বন্ধুরা, অমিত শাহ, যিনি নিজেকে চাণক্য হিসেবে তুলে ধরতে বেশি পছন্দ করেন, যার ভাবমূর্তি 2024 সালে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে বরং আরো বড় হয়ে উঠেছিল, তিনিও এবার সম্পূর্ণ চুপ। অথচ এই একই অমিত শাহকে আমরা দেখেছি এপ্রিল মাসের বিশেষ অধিবেশনে, যেখানে ঘন্টার পর ঘন্টা তিনি বক্তৃতা দিয়ে বিরোধীদেরকে আক্রমণ করেছিলেন মহিলা সংরক্ষণ বিল নিয়ে। শীতকালীন অধিবেশনেও তাকে দেখা গিয়েছিল আক্রমণাত্মক মেজাজে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি ঘোষণা করতে। সেই মানুষটাই টানা 20 দিন সংসদে পাই রাখলেন না। 12ই আগস্ট অর্থাৎ বাদল অধিবেশন শেষ হওয়ার একদিন আগে অমিত শাহ মুখ খুললেন, কিন্তু সংসদের ভেতরে নয় বন্ধুরা, বাইরে মুখ খুললেন। তিনি বললেন বিরোধীদের ক্রমাগত হট্টগোলের কারণেই তিনি সংসদে ঢুকতে পারেননি এবং স্পিকারের কাছে চিঠি দিলে তিনি ছাত্র আন্দোলন নিয়ে আলোচনাতেও রাজি আছেন। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও বলেন বিরোধীরা রাজি হলে অধিবেশন বাড়ানো হবে। বিজেপির দ্বিতীয় ভুল, রাম মন্দির ট্রাস্ট ও চাঁদা চুরি নিয়ে বিতর্কতে। বিজেপির মূল রাজনৈতিক ও ভাবাদর্শগত ভিত্তি ছিল রাম মন্দির, কিন্তু সেই রাম মন্দিরের ট্রাস্টের নামে অনুদান চুরির গুরুতর অভিযোগ সামনে আসার পর সাধারণ ধার্মিক হিন্দু সমাজ আজ যথেষ্ট স্তম্ভিত। আরএসএস এর নাম জড়িয়ে সংসদ প্রতিদিন তোলপাড় হলো, অথচ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কারোর মুখ থেকেই কোনো কৈফিয়ত পাওয়া গেল না। ধার্মিক আবেগে আঘাত দিয়ে বিজেপি কি নিজের পায়ে নিজেই কুড়ুল মারল? এই প্রশ্নটা ওঠা একেবারেই স্বাভাবিক।
তৃতীয় নম্বর ভুল হলো মধ্যবিত্তের পকেটে কোপ অর্থাৎ ইথানল কেলেঙ্কারি। যে শহরে মধ্যবিত্তরা বিজেপির অখণ্ড ভোট ব্যাংক ছিল, আজ তারা ক্ষোভে ফুটছে। পেট্রোলে 20% ইথানল মেশানোর কারণে লাখ লাখ সাধারণ মানুষের গাড়ি ও বাইকের ইঞ্জিন আজ নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমবার মধ্যবিত্ত শ্রেণী মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, আর সরকার সংসদ জুড়ে এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সম্পূর্ণ চুপ থেকে নিজেদেরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। বন্ধুরা, রাজনীতিতে একটা বহুল প্রচলিত প্রবাদ রয়েছে, জাহাজের তলা ফেটে গেলে সবার আগে টের পায় ভেতরের নাবিকরা। ঠিক একই ঘটনা ঘটছে দিল্লির প্রশাসনিক কেন্দ্রস্থলে। এবার আসা যাক সবচেয়ে চাঞ্চল্যকর অংশে। গতকাল অর্থাৎ 13ই আগস্ট রচনাত্মক কংগ্রেসের জাতীয় সম্মেলনে রাহুল গান্ধী যা বললেন তা নিছক প্রতীকী আক্রমণ একেবারেই নয়। তিনি বলেন, কংগ্রেস ও সামগ্রিক বিরোধী শিবির এখন নিজেদের কথা বলতে শুরু করেছে, আর এই প্রবণতা আর থামানো যাবে না। তার কথায় নরেন্দ্র মোদী আজকাল রাতে ঘুমোতে পারেন না, আর চাণক্য নামে পরিচিত অমিত শাহ 20 দিন ধরে সংসদেই ঢুকতে পারেনি। তিনি প্রতিশ্রুতি দেন বিনা ঘৃণা আর বিনা সহিংসতায় এই দুই নেতাকে পদত্যাগে বাধ্য করা হবে। 12 বছর ধরে যে আমলাতন্ত্র চোখের পলক না ফেলে সরকারের হুকুম তামিল করত, সেখানেই আজ যেন ফাটল ধরেছে। বন্ধুরা, রাহুল গান্ধী কনস্টিটিউশন ক্লাবে প্রকাশ্যে দাবি করেছেন, মিডিয়া আপনাকে যাই দেখাক না কেন, আমি ভেতর থেকে খবর পাচ্ছি। নরেন্দ্র মোদীর অফিসের অর্থাৎ পিএমওর ভেতরের অফিসাররা এখন বিরোধীদের কাছে তথ্য পাচার করছেন। প্রশাসনের ভেতরের এক প্রকার নীরব বিদ্রোহ শুরু হয়ে গেছে। এটি কেবল একটি বক্তব্য নয়, যখন আমলারা বুঝতে পারেন যে সরকারের গ্রাফ নিচের দিকে নামছে, তখন নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে তারা ভেতরের গোপন নথিপত্র বাইরে প্রকাশ করতে শুরু করে। আর ঠিক এই জিনিসটাই আজকে দিল্লির আমলাতন্ত্রে স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে সততার সঙ্গে বলা দরকার, এটা একটা রাজনৈতিক নেতার প্রকাশ্য বক্তব্য, যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা কঠিন। পিএমওতে বিদ্রোহ চলছে কিনা তার কোনো নথিভুক্ত প্রমাণ নেই, এখনো প্রকাশ্যে আসেনি। এটা হলো রাহুল গান্ধীর নিজের দাবি, সরকারি সূত্রে কিন্তু নিশ্চিত নয়। কিন্তু রাজনৈতিক বিজ্ঞানের একটা সাধারণ নিয়ম হলো, যখন কোনো সরকার দুর্বল দেখাতে শুরু করে, তখন আমলাতন্ত্রের অন্দরেও নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার প্রবণতা তৈরি হয়। ঠিক এই সময়ই সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক ভাষ্যকারদের মধ্যে আমলাতন্ত্রের অসন্তোষ নিয়ে আলোচনা বেড়েছে। তবে এই মুহূর্তে এটাকে নিশ্চিত ফাঁস বলার বদলে বিরোধীদের একটা জোরালো রাজনৈতিক আক্রমণ হিসেবেই দেখা সঙ্গত, যতক্ষণ না আরো প্রমাণ সামনে আসছে। এবার নজর দেওয়া যাক বন্ধুরা জোট সঙ্গীদের দিকে। 2024 সালে বিজেপি নিজের বলে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমার হয়ে উঠেছিলেন সরকারের কিংমেকার। কিন্তু এই ছবিটা এখন বদলে গেছে, আর তার কারণ নেহাত রাজনৈতিক অনুমান নয়, বরং স্পষ্ট প্রশাসনিক পরিবর্তন। 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএফ এর ক্ষমতায় আসার পর 2026 সালের মার্চে নীতিশ কুমার নিজেই রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নেন, আর এপ্রিল মাসে বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেন। তার জায়গায় মুখ্যমন্ত্রী হন বিজেপির সম্রাট চৌধুরী, অর্থাৎ যে নীতিশ কুমারকে বছরের পর বছর ধরে জোট রাজনীতির সবচেয়ে ধূর্ত খেলোয়াড় বলে মনে করা হতো, তিনি নিজেই এখন রাজ্যের ক্ষমতার কেন্দ্র থেকে সরে দিল্লির রাজ্যসভায় গেছেন। এতে জেডিইউর হাতে থাকা দর কষাকষির ক্ষমতা যথেষ্ট কমে গেছে, কারণ মুখ্যমন্ত্রীর চেয়ার আর তাদের হাতে নেই। চন্দ্রবাবু নাইডুর অবস্থান তুলনামূলক শক্তিশালী। তেলেগু দেশম পার্টি এখনো লোকসভায় 16টি আসন নিয়ে এনডিএর দ্বিতীয় বৃহত্তম শরিক, আর তিনি নিজে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তবে জোট রাজনীতির ইতিহাস বলছে, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনেই সেই সব নেতা যারা প্রয়োজনে পক্ষ বদলাতে একটুও দ্বিধাবোধ করেনি অতীতে। প্রশ্ন হলো, কেন্দ্রীয় সরকার যদি সত্যিই দুর্বল হতে থাকে, তাহলে এই আঞ্চলিক শক্তিগুলো নিজেদের রাজ্যের স্বার্থ রক্ষায় কতটা নমনীয় অবস্থান নেবে, সেটাই দেখার বিষয়। তবে এই মুহূর্তে জোট ভাঙার কোনো প্রত্যক্ষ ইঙ্গিত পাওয়া যায়নি। এটা এখনো একটা সম্ভাব্য চাপ, নিশ্চিত ভাঙন একেবারেই নয়। বিজেপির অন্দরেও বন্ধুরা প্রশ্ন উঠতে শুরু করেছে, আর এই প্রশ্ন তুলছেন দলের ভেতরেরই মানুষ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও দীর্ঘদিনের বিজেপি সাংসদ সুব্রমণ্যম স্বামী গত 2 বছর ধরে বারবার প্রকাশ্যে বলে আসছেন, নরেন্দ্র মোদীর দলের জন্য সম্পদ নয় বরং বোঝা বা লায়াবিলিটি হয়ে উঠেছেন। 2024 সালে চীন সীমান্ত ইস্যুতে তিনি সরাসরি এই শব্দই ব্যবহার করেছিলেন, এবং তারপরও একাধিকবার মোদী ও অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করে গেছেন। বিজেপি অবশ্য তাকে বহু আগেই কার্যত কোণঠাসা করে দিয়েছে। 2013 সালে জাতীয় কার্যনির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হয়। 2022 সালে রাজ্যসভার মনোনয়নও দেওয়াই হয়নি। তাই স্বামীর এই আক্রমণকে দলের সরাসরি অবস্থান বলে ভুল বোঝার সুযোগ নেই। এটা একজন প্রান্তিক কিন্তু ক্রমাগত সরব সমালোচকের ব্যক্তিগত অবস্থান,
যা তিনি বছরের পর বছর ধরে বজায় রেখে গেছেন। তবে রাজনৈতিক বিজ্ঞানের দৃষ্টিতে যেটা গুরুত্বপূর্ণ তা হলো ধারণার পরিবর্তন বা পারসেপশন শিফট। কয়েক মাস আগে পর্যন্ত সাধারণ বিশ্বাস ছিল নরেন্দ্র মোদীর নাম ভোট জেতায় আর রাহুল গান্ধীর নেতৃত্বে দল হারে। সংসদের এই নীরবতা, একের পর এক বিতর্ক আর মন্ত্রীর পদত্যাগ, এই ঘটনাগুলো একসঙ্গে মিলে এই পুরনো ধারাকে আজকে প্রশ্নের মুখে ঠেলেছে। বন্ধুরা, যখন কোনো রাজনৈতিক দলে শীর্ষ নেতার ভাবমূর্তি সম্পদ থেকে সরে বোঝার দিকে যায়, তখন শুধু জোর সঙ্গী নয়, নিজের দলের সাংসদদের মধ্যেও অস্বস্তি তৈরি হয়। আর সেই অস্বস্তিরই একটা প্রকাশ্য মুখ হয়ে উঠেছেন সুব্রমণ্যম স্বামী। পর্যন্ত সব রাস্তায় গিয়ে মিশেছে বন্ধুরা একটা জায়গায়, উত্তরপ্রদেশে। ভারতীয় রাজনীতিতে একটা পুরনো প্রবাদ আছে, দিল্লির রাস্তা উত্তরপ্রদেশ হয়েই যায়। 2027 সালের বিধানসভা নির্বাচনই হতে চলেছে যোগী আদিত্যনাথ বনাম অখিলেশ যাদবের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের চূড়ান্ত পরীক্ষা। কিন্তু এখানে একটা ভারসাম্যপূর্ণ ছবি দেখা দরকার, কারণ পরিস্থিতি একতরফা নয়। প্রাথমিক জনমত সমীক্ষাগুলো এখনো যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি জোটকেই এগিয়ে রাখছে। তার কারণ প্রশাসনিক ধারাবাহিকতা, কল্যাণমূলক প্রকল্পের সুবিধা, বিশেষত মহিলা ভোটারদের মধ্যে যোগীজির ব্যক্তিগত জনপ্রিয়তা এবং ব্রাহ্মণ, ঠাকুর ও বৈশ্যদের মতো উচ্চবর্ণের ভোট ব্যাংকে বিজেপির ঐতিহ্যগত দখল। 2025 সালের মিল্কিপুর উপনির্বাচনে বিজেপির জয়, যেখানে তারা 2024 সালের লোকসভায় হেরে গিয়েছিল, এটাই প্রমাণ করে যে যোগীর সংগঠন এখনো যথেষ্ট শক্তিশালী। তবে অখিলেশ যাদব নিজের কৌশল সাজিয়েছেন ঠিক এই দুর্বলতাগুলোকেই হাতিয়ার করে। তার মূল অস্ত্র দুটো। প্রথমত, রাম মন্দিরের চাঁদা চুরির কেলেঙ্কারি, যা ধার্মিক উচ্চবর্ণের মনে সংশয় তৈরি করেছে। দ্বিতীয়ত, যোগী প্রশাসনে ঠাকুর সম্প্রদায়ের ক্রমবর্ধমান আধিপত্য নিয়ে ব্রাহ্মণদের দীর্ঘদিনের একটা চাপা অসন্তোষ। বিশ্লেষকরা এটাকে বলছেন এক ধরনের নরম হিন্দুত্ব কৌশল, যেখানে অখিলেশ নিজেকে মন্দির বিরোধী নয়, বরং মন্দিরের পবিত্রতা রক্ষাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি কংগ্রেস জোট 43টি আসন পেয়েছিল, যার মধ্যে ছিল অযোধ্যা কেন্দ্রেরও চমকপ্রদ জয়। এটাই দেখিয়েছিল জাতভিত্তিক সমীকরণ আর ধর্মীয় প্রতীকী রাজনীতি একসঙ্গে কতটা জটিল হতে পারে। সোজা কথায় বন্ধুরা, উত্তরপ্রদেশ এবার কোনো একতরফা লড়াই নয়, এটা একটা সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুদ্ধক্ষেত্র, যেখানে বিজেপির প্রাতিষ্ঠানিক শক্তি আর অখিলেশ যাদবের নতুন সামাজিক কৌশলের সংঘাতটাই ঠিক করে দেবে দিল্লির এই সংকট আসলে একটা সাময়িক অস্বস্তি নাকি দীর্ঘমেয়াদী ক্ষমতার পালাবদলের সূচনা। বন্ধুরা, সংসদের অভূতপূর্ব নীরবতা, ছাত্র আন্দোলনের রক্তক্ষয়ী স্মৃতি, রাম মন্দিরের চাঁদা চুরির লজ্জা, ইথানল নিয়ে মধ্যবিত্তের ক্ষোভ, রাহুল গান্ধীর পিএমও বিদ্রোহের বিস্ফোরক দাবি আর জোট সঙ্গীদের অন্দরে বদলে যাওয়া হিসাব নিকাশ, এই সবকিছু মিলিয়ে দিল্লির ক্ষমতার অলিন্দে সত্যিই একটা অস্থিরতার ছবি একেবারে স্পষ্ট। কিন্তু এটাও মনে রাখা জরুরি, রাজনীতিতে প্রতিটা সংকটই সরকারের পতনের শেষ হয় না। নরেন্দ্র মোদী ও অমিত শাহ কি নিজেদের কৌশল বদলে এই চাপটাকে সামলে নেবেন, নাকি 2027 সালের উত্তরপ্রদেশ নির্বাচনী হয়ে উঠবে এক বড় রাজনৈতিক পালাবদলের সূচনা বিন্দু? আপনার কি মনে হয়, রাহুল গান্ধীর এই দাবিগুলো আপনি কিভাবে দেখছেন? রাজনৈতিক সাহস নাকি নিছক আক্রমণাত্মক বাগাড়ম্বর? কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।